গুড মর্নিং স্টুডেন্টস। আজকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে সেকেন্ড ইউনিটের জন্য তোমাদের প্রথমেই রয়েছে চ্যাপ্টার নাম্বার 7। তো চ্যাপ্টার নাম্বার 7-এ প্রথমেই তোমরা পাবে যে ধ্বনি থেকে শব্দ, পদ ও বাক্য। তো ধ্বনি থেকে শব্দ, পদ ও বাক্য, তাহলে প্রথমে আমরা জানবো ধ্বনি, তারপরে শব্দ, তারপরে পদ এবং একদম শেষে সেটা বাক্য। তাহলে এইবার যে ধ্বনি, ধ্বনি কি না, আমরা মুখ দিয়ে নানা রকম ধ্বনি উচ্চারণ করি। সারা দিনে আমরা মুখ দিয়ে নানা ধরনের নানা রকম ধ্বনি উচ্চারণ করি। এবার এই যে ধ্বনিগুলি উচ্চারণ করছে, এই ধ্বনিগুলি পাশাপাশি বসে তখন কিন্তু সেটা শব্দ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে একটি, দুটি, তিনটি ধ্বনি জুড়ে জুড়ে তাহলে শব্দ তৈরি হয়ে যাচ্ছে। এর আগেও তোমরা পড়েছো ধ্বনি বর্ণজের চ্যাপ্টারটিতে শব্দ কিভাবে তৈরি হয়। তো পরপর ধ্বনি জুড়ে তৈরি হয় শব্দ, অর্থাৎ ধ্বনি সমষ্টি নিয়ে তৈরি হয় শব্দ। এরপর ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। ঠিক যেমন আমরা মুখে কথা বলার সময় একটি, দুটি, তিনটি পরপর ধ্বনিগুলিকে জুড়ে জুড়ে শব্দ তৈরি করছি, সেই রকম বর্ণের সময়ও যখন আমরা বর্ণ লিখছি, অর্থাৎ ধ্বনিকে যখন লিখছি তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ। এইবার লেখার সময়তেও ঠিক একই রকমভাবে ধ্বনির মতো পর 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 বর্ণ জুড়ে জুড়ে আমরা কিন্তু শব্দ তৈরি করতে পারছি। তাহলে যেমন পরপর বর্ণ জুড়ে শব্দ তৈরি হচ্ছে, সেরকম মুখে কথা যখন আমরা বলছি সেরকম তখনই পরপর ধ্বনি উচ্চারণ করে কিন্তু শব্দ তৈরি হচ্ছে। এরপরে প্রসঙ্গ কি না, তাহলে কি দাঁড়ালো না, কতগুলি বর্ণ পাশাপাশি বসে তৈরি হয় শব্দ, বা কতগুলি ধ্বনি পাশাপাশি বসে তৈরি হয় শব্দ। এবার একটি, দুটি, তিনটি, চারটি বা পাঁচটি, ছটির দ্বারা শব্দ হতে পারে, অর্থাৎ একের বেশি ধ্বনি জুড়ে শব্দ তৈরি হয়। একের বেশি বলতে গেলে তাহলে সেখানে 2, 3, 5, 6 যা খুশি হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। যদি বলা যায় যে এই যে আমি বললাম পরপর ধ্বনি বা পরপর বর্ণ জুড়ে জুড়ে হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, তো যদি বলা হয় যে বর্ণ, চারটি বর্ণ কোথা থেকে এলো, তাহলে চারটি বর্ণ কিভাবে আসছে না, যদি বলা হয় যে পাখি, তাহলে এইটা আমাদের প্রথমে কিভাবে পাবো, কটা আসছে না, আমাদের বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে যেটা আমরা পাবো তার থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, এখানে এই শব্দটিতে এতগুলি বর্ণ বা ধ্বনি আছে। তাহলে প্রথমেই আমরা পেলাম প যুক্ত আ। পা কোথা থেকে এলো না, প পেয়ে গেছি, পয়ের সাথে কি যোগ হয়েছে, আ যোগ হয়েছে, পা হয়ে গেল। এবার ক্ষয়ের সাথে কি যোগ হয়েছে, খ যুক্ত হর্ষই। তাহলে এখানে কটা বর্ণ পেলাম, একটা প যুক্ত আ আর এই খ যুক্ত এই যে হর্ষই। 1, 2, 3, 4 চারটি বর্ণ আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক একইভাবে যখন এটা আমরা উচ্চারণ করবো, যখন লিখলাম তখন চারটি বর্ণ পেয়ে গেলাম। যখন উচ্চারণ করছি পাখি, পা যুক্ত আ, খ যুক্ত হর্ষই, তাহলে চারটি এখানে আমরা ধ্বনি পেয়ে গেলাম। এইভাবে ধ্বনি আর বর্ণ বিশ্লেষণ করলেই পেয়ে যাব আমরা যে এখানে কতগুলি ধ্বনি বা কতগুলি বর্ণ আছে। এইভাবে তোমরা 4টি, 5টি, 6টি, 7টির দ্বারাও দেখতে পারো যে কোন শব্দে কতগুলো বর্ণ কতগুলো ধ্বনি আছে। আরেকটি যেমন বলা হয় যে এখানে তোমাদের বালক আছে, আমরা বালিকা দিয়ে দেখি বা লি কা, তাহলে কটা আসছে এখানে, ব যুক্ত আ দুটো হয়ে গেল, লি ল যুক্ত হর্ষই, লি ক যুক্ত আ, তাহলে বা লি কা, তাহলে অল টোটাল এখানে আমরা 6টা বর্ণ বা ধ্বনি পেয়ে গেলাম। এইভাবে তোমরা সারাদিনে প্রচুর শব্দ উচ্চারণ করছো। তো যখনই কোনো নতুন শব্দ পাবে বা যখনই কোনো শব্দ উচ্চারণ করছো, তখনই একটা রাফ কপিতে অন্তত 10টা শব্দ তৈরি করে রাখবে, লিখে রাখবে। আনকমন শব্দ হোক বা কমন শব্দ হোক, বা সারাদিনে প্রচুর শব্দ উচ্চারণ করছো, সেই শব্দগুলোকে নিয়েও রাফ কপিতে 10টা শব্দ তৈরি করে রাখবে। সেই 10টা শব্দের বিশ্লেষণ করবে, বর্ণ বিশ্লেষণ করবে। বর্ণ বিশ্লেষণ করে দেখবে যে হ্যাঁ, এখানে কতগুলো শব্দ কতগুলো বর্ণ আসছে। এইভাবে প্র্যাকটিস করতে করতে রাফ কপিতে, স্কুলের কপিতে নয়, রাফ কপিতে এইভাবে প্র্যাকটিস করতে করতে বর্ণ বিশ্লেষণ কিভাবে হচ্ছে সেটা তোমাদের ধারণাটা একদম
ক্লিয়ার হয়ে যাবে। এর পরের ক্লাসে যখন তোমরা যাবে সেখানে বর্ণ বিশ্লেষণ থাকবে। এখন থেকে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমাদের পরেও কাজে দেবে, বা এখনকার যে ক্লাস 2-এ আছো সেই ক্লাস 2-এও কাজে দেবে। এরপর তাহলে কি দাঁড়ালো না, ধ্বনি বা বর্ণ জুড়ে জুড়ে তৈরি হয় শব্দ। দেখো, ধ্বনি বা বর্ণ জুড়ে জুড়ে তো তৈরি হয়ে গেল শব্দ, কিন্তু সেক্ষেত্রে কি হবে? সব ক্ষেত্রে কি হয় সেটা? সব ক্ষেত্রে হবে না। তাহলে একটা কারণ আছে যেটার দ্বারা, একটা নিয়ম আছে যে নিয়মের দ্বারা আমরা বলবো যে হ্যাঁ এটা শব্দ। তাহলে আমি যদি এখানে লিখি যে হস্যই যুক্ত ব যুক্ত অ, এখানে তো আমি পরপর ধ্বনি পেয়ে গেলাম বা বর্ণ পেয়ে গেলাম। এই পরপর ধ্বনি বা বর্ণ জুড়ে জুড়ে আমি এখানে একটা শব্দও তৈরি করতে পারলাম বা শব্দ পেয়ে গেলাম। হস্যই যুক্ত ব যুক্ত অ, পরপর বর্ণ পেলাম, পরপর বর্ণ জুড়ে জুড়ে শব্দই তৈরি করে দিলাম। কিন্তু এই যে হস্যই বয় ইব, এই যে শব্দটা, এই শব্দটা কি কোনো অর্থ হয়? অর্থ হয় না। তাহলে যে শব্দের কোনো অর্থ হয় না সেটাকে আমরা কিন্তু শব্দ বলবো না। পরপর ধ্বনি জুড়ে দিলেই যে শব্দ হয়ে যাবে তা কিন্তু নয়। আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে পরপর ধ্বনি জুড়ে দেওয়ার পরে দেখতে হবে সেটা অর্থপূর্ণ হচ্ছে কি হচ্ছে না। যদি অর্থহীন হয় তাহলে সেটাকে আমরা শব্দ বলবো না, সেটাকে আমরা বলবো কি এটি একটি অর্থহীন, এর কোনো মানে হয় না। তাহলে শব্দ কখন বলবো না, যখন একটা অর্থ হবে। ঠিক আছে? তাহলে ধ্বনিগুলিকে পরপর এমনভাবে বসাতে হবে যাতে সেগুলোকে জুড়লে মনে হয় যেন একটা সেখান থেকে একটা অর্থ বেরিয়ে আসছে, অর্থাৎ কিছু একটা বোঝা যায়। এই যে ইবো লিখলাম, এর দ্বারা তো কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে এবার আমি যদি কখন তাহলে বলবো না, ব যুক্ত অ যুক্ত হস্যই যদি লিখি তাহলে আমাদের দাঁড়াবে ব হস্যই। এই যে বই শব্দটির একটি অর্থ আছে, এই অর্থের দ্বারা আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটি একটা সম্পূর্ণ শব্দ। তাহলে পরপর এখানে বর্ণ জুড়লাম, পরপর বর্ণ জুড়ে দেখলাম যে হ্যাঁ এটার একটা অর্থ হচ্ছে। যখনই এটার একটা অর্থ হচ্ছে তখনই সেটাকে আমরা বলে দেবো যে হ্যাঁ এটি একটি শব্দ। তাহলে শব্দের ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে না, পরপর ধ্বনি জুড়লে বা বর্ণ জুড়লে হবে না, সেটা কিন্তু একটা অবশ্যই মিনিংফুল হতে হবে। যেমন আগের ক্লাসেও তোমরা পড়েছো। এরপরে শব্দের পরে এবার আমরা চলে যাব বাক্য। বাক্য কি, বাক্য কাকে বলে, কিভাবেই বা বাক্য হচ্ছে। ঠিক আছে? এরপর চলে যাব আমরা বাক্য। যেমন দেখো, ধ্বনি বর্ণ জুড়ে জুড়ে আমরা শব্দ তৈরি করলাম, সেরকম শব্দ জুড়ে জুড়ে এবার আমরা বাক্য তৈরি করব। তাহলে শব্দ জুড়ে জুড়ে কিভাবে বাক্য তৈরি করব? যেমন সমর বই পড়ছে, তাহলে সমর একটা শব্দ, বই একটা শব্দ, পড়ছে একটা শব্দ। তাহলে এখানে পর 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 শব্দ জুড়ে জুড়ে আমরা তৈরি করলাম একটি বাক্য, তাই তো? তাহলে 3টি শব্দেরও বাক্য হতে পারে, 4টি শব্দেরও বাক্য হতে পারে, 5টি শব্দেরও বাক্য হতে পারে, বা 6টিরও হতে পারে। যেমন আমরা আগে বললাম যে 3টি বর্ণের হতে পারে শব্দ, 6টি বর্ণের শব্দ হতে পারে, সেরকম বাক্যের ক্ষেত্রেও একের বেশি শব্দ থাকলে সেটা হয়ে যায় বাক্য। আবার একটি শব্দ দ্বারাও বাক্য হতে পারে। কিভাবে হতে পারে? যেমন যাও, যদি বলা হয় যাও, তাহলে যাও মানে কাকে, অর্থাৎ যাও অর্থাৎ কাকে বলা হচ্ছে? তুমি। সেই তুমিটা এখানে উহ্য থাকে, তাই তুমি যাও কথাটা কিন্তু তুমি যাও, তুমিটাকে উহ্য রেখে বলা হচ্ছে যাও। তাহলে তুমি যাও, যদি তুমিটা উহ্য থাকে তাহলেও কিন্তু সেটাকে বাক্য বলা যাবে, কারণ কি না এখানে একের বেশি শব্দ হচ্ছে। 2টিরও হতে পারে, 3টিরও হতে পারে। যেমন গরুটি খাচ্ছে, বা রাম ফুল তুলছে, তাহলে রাম ফুল তুলছে, 3টি শব্দ, 3টি শব্দের দ্বারাও বাক্য হতে পারে। এইভাবে 4টি, 5টি, 6টি শব্দের দ্বারাও বাক্য হতে পারে। এবার শব্দ জুড়ে জুড়ে তো বাক্য হয়ে গেল আমাদের তৈরি, কিন্তু সেখানে কি দেখতে হবে না, মনের ভাবটা সম্পূর্ণ হচ্ছে কিনা, মনের ভাব প্রকাশ করা হচ্ছে কিনা, মনে যে ভাবটা আছে সেই ভাবটা সম্পূর্ণভাবে শব্দের দ্বারা পরপর শব্দ সাজিয়ে সেটা প্রকাশ হচ্ছে কিনা। যদি প্রকাশ হয় তখনই সেটাকে আমরা বলবো শব্দ। তাহলে ধরো, যেমন যদি বলা হয় জল, জল পড়ে বর্ষা, জল পড়ে বর্ষা,
এই যে আমি পরপর শব্দ দিলাম, কিন্তু এই শব্দটা দ্বারা পরপর 3টি শব্দ সাজিয়ে যদি আমি বললাম কাউকে, তো সেখানে শব্দ সাজানোই হলো, কিন্তু সেটা বাক্য হলো না। পরপর শব্দ সাজিয়ে এই যে বাক্য হবে তারও কোনো অর্থ নেই। তাহলে কিভাবে হতে পারে না, মনের ভাবটা পরিষ্কার যেন প্রকাশ পায় সেখানে। যেমন আমরা শব্দের ক্ষেত্রে পড়লাম, সেরকম বাক্যের ক্ষেত্রে দেখতে হবে যে মনের ভাব প্রকাশ হচ্ছে কি হচ্ছে না। মনের ভাব যদি ভালোভাবে প্রকাশ হয় তবেই সেটাকে আমরা বাক্য বলবো। তাহলে যেটা আমি বললাম যে জল পড়ে বর্ষা, এর দ্বারা মনের ভাব প্রকাশ হলো না, অর্থাৎ আমি যাকে বলছি সে কিন্তু আমার কথাটা বুঝতে পারছে না, আমি যা বলতে চাইছি সেটা তাকে সে বুঝতে পারছে না, অর্থাৎ তাহলে কি আমার মনের ভাব প্রকাশ হয়নি সম্পূর্ণভাবে। এরপর যদি আমি বলি যে বর্ষায় জল পড়ে বা বর্ষায় বৃষ্টি পড়ে, এরকম যদি উদাহরণ দেওয়া হয়, তাহলে তাহলে যাকে আমি বলছি তার কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে এবং আমার মনের ভাবটাও ক্লিয়ার হয়ে গেল। তখনই সেটা আমরা বলবো যে শব্দ। অর্থাৎ কি দাঁড়ালো গেলে, বাক্য হলো আমাদের এমনই একটি টুকরো ভাবনা, একেবারে আমরা যতটুকু ভাবতে পারছি ঠিক ততটুকু, অর্থাৎ যতটুকু আমরা ভাবতে পারছি ততটুকুই আমরা সেটাকে প্রকাশ করছি, ভেবে যতটুকু প্রকাশ করছি সেটাই হয়ে যাচ্ছে বাক্য। এরপরে আমাদের আরো একটা জিনিস দেখতে হবে, তাহলে বাক্য কাকে বলে আমরা কি বলবো না, যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা বক্তার মনের ভাব পুরোপুরিভাবে বোঝা যায় তাকেই বলা হচ্ছে কি, বা সেই শব্দ সমষ্টিকে বলা হচ্ছে কি বাক্য। ক্লিয়ার? এরপরে আমরা জানবো যে শুধুমাত্র যে শব্দ পরপর বসলেই বা হয়ে যায় বাক্য সেটা কিন্তু হবে না। তাহলে একটু আগে তোমাদের আমি আর একটি উদাহরণ দিলাম বর্ষা নিয়ে, এখন আরেকটি উদাহরণ দিতে হতে পারে যে যেমন যদি আমি বলি কাউকে যে কোলে হাসছে শিশুটি মায়ের শুয়ে, কোলে হাসছে শিশুটি মায়ের শুয়ে, এটা যদি বলা হয় তাহলে এর দ্বারা দেখো মনের ভাব প্রকাশ হচ্ছে না, অর্থাৎ আমি যাকে বলছি সে কিন্তু বুঝতে পারছে না যে আমি কি বলছি, বারবার সে জিজ্ঞেস করবে, রিপিটেডলি কোশ্চেন করবে যে কি কি কি, তাহলে এ কিন্তু শুনতে পাচ্ছে না। যদি বলা হয় যে শিশুটি মায়ের কোলে শুয়ে হাসছে, যদি বলা হয় যে শিশুটি মায়ের কোলে শুয়ে হাসছে, এই যে বাক্যটি আমি বললাম এখানে শব্দ সাজানো হলো এবং এই বাক্যের দ্বারা বলা হলো কি না শিশুটি মায়ের কোলে শুয়ে হাসছে, অর্থাৎ মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হলো। যখনই মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হবে তখনই সেটাকে আমরা বাক্য বলবো। এই একটি নিয়ম। আরেকটি নিয়ম কি না, মনে রাখতে হবে যে যে বাক্যটি আমি বলছি, যে শব্দগুলো বা যে শব্দ সমষ্টি প্রকাশ করছি সেটি যেন অবাস্তব না হয়। অবাস্তব অর্থাৎ কি না, যদি বলা হয় যে গরুটি আকাশে উঠছে, বাঘটি ঘাস খাচ্ছে, তাহলে গরুটি আকাশে ওড়ে, এটা একটা অবাস্তব ব্যাপার। আমরা কখনো গরুকে আকাশে উঠতে দেখি না, আমরা দেখি পাখি আকাশে উঠছে। তা যদি বলা হয় পাখি আকাশে উঠছে তাহলে বরং সেটা মিনিংফুল হলো, অবাস্তব এখানে কিছু হলো না। কিন্তু যদি বলা হয় যে গরুটি আকাশে উঠছে, এইটিকে আমরা বাক্য বলবো না। কেন বলবো না, না এখানে একটা অবাস্তব জিনিস ধরা পড়েছে, যেটা কি না গরু কখনো আকাশে ওড়ে না, তাই এটাকে আমরা বাক্য বলে ধরে নিতে পারি না। বা বাঘটি ঘাস খাচ্ছে, বাঘটি ঘাস খাচ্ছে, বাঘ কখনো ঘাস খায় না। যদি বলা হয় যে ছাগলটি ঘাস খাচ্ছে বা গরুটি ঘাস খাচ্ছে তাহলে বরং এটাকে বাক্য বলা যাবে। কিন্তু যদি বলা হয় বাঘটি ঘাস খাচ্ছে, এখানে আমরা এটিকে বাক্য বলতে পারবো না, কারণ এখানেও একটা অবাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে বাঘ, বাঘ কখনো ঘাস খায় না। তাহলে এইসব ক্ষেত্রে আমরা অবাস্তব জিনিস যেখানে আসবে সেখানে আমরা বলতে পারবো না যেটা বাক্য। ঠিক আছে? তাহলে এই বাক্য পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। শব্দ, বর্ণ, শব্দ, বাক্য কাকে বলে, বাক্যকে কখন ভাবে সার্থক বাক্য বলা যায়, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন তোমাদের হতে পারে। তাহলে এই রইল তোমাদের হোমওয়ার্ক। পরের দিন আমরা চলে যাব আমাদের পদ নিয়ে, পদ এবং পদ সম্বন্ধে ধারণা। ঠিক আছে? আজকে তোমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো।